লেখিকা পৃথা ঘোষের টানাপোড়েন। মোবাইল বেজে উঠল। টুয়া খানিক বিরক্ত হয়েই নিজের মনে একা একা বকবক করতে লাগলো। এই সকালবেলা কাজের সময় যত রাজ্যের ফোন আসে, কে যে করে। ফোনটা হাতে নিয়ে অবাক হয়ে গেল। চিনি ফোন করেছে। চিনি ওরফে কিঙ্কিনি ওর সেই কলেজ জীবনের সব থেকে কাছের বন্ধু। টুয়ার কিছু হলে চিনিকে না বললে ওর ভাত হজম হয় না। অপরদিকে চিনিও টুয়াকে সব কথা বলে। খানিক অবাক হয়েই ফোনটা ধরল টুয়া। হ্যাঁ চিনি বল, হঠাৎ এই সময়? একটা খবর আছে, ভেবেছিলাম গতকাল রাতেই দেব, কিন্তু পরে ভাবলাম তোদের টুরু লাভের মধ্যে আমার বিরক্ত করা ঠিক হবে না। হাসতে হাসতে বলল চিনি। টুয়াও এবার হেসে বলল, এই ঢং না করে বলতো কি খবর? ঠিকঠাক হয়ে গেল সব? হ্যাঁ সত্যি? খানিক অবাক হয়ে জিজ্ঞেস করলো টুয়া। হ্যাঁ রে, তাই তো সকাল সকাল ফোন করলাম তোকে। পরশুদিন রবিবার দেখতে এসেছিল ওদের বাড়ি থেকে। গতকাল আমি আরও ডেটিংটাও সেরে এলাম। দেখতে তেমন ভালো না হলেও অন্যদিকে ভালোই, বুঝলি, বেশ পয়সা কড়ি আছে। খট করে কথাটা কানে লাগলো টুয়ার। পয়সা কড়ি আছে মানে? কথা বলে কেমন বুঝলি? ভালো তো। কি করে, কোথায় বাড়ি? আরে দাঁড়া দাঁড়া, ধীরে সব বলবো। আমি বেলার দিকে ফোন করছি তোকে। আদিদা অফিস বেরিয়ে যাক, তখন বলবো সব। চল রাখছি এখন। বাই। বেশ কিছুটা অন্যমনস্ক হয়েই ফোনটা রেখে দিল টুয়া। নিজের মনেই বলে উঠল, টাকা পয়সাটাই আগে দেখলি। কি গো, কে ফোন করেছিল? আদি অফিস থেকে বেরোনোর আগে জিজ্ঞেস করলো টুয়াকে। ওই যে চিনি, ওর মনে হয় বিয়ে ঠিক হয়েছে। বাহ, এ তো ভালো খবর। তোমার সব থেকে প্রিয় বন্ধুর বিয়ে বলে কথা। খুব খুশি তো তুমি নাকি? তা কোথায় বাড়ি ছেলের? কিছুই জানি না, বলল বেলায় ফোন করবে, দেখি কি বলে। আচ্ছা বেশ, আমি আসছি, খেয়ে নিও সময় মতো, সাবধানে যেও। টুয়া কথাটা বলেও যত দূর দেখা যায় আদির যাওয়াটা দেখতে লাগলো। এটাও প্রতিদিনই করে, কেমন যেন অভ্যেস হয়ে গেছে। কাজকর্ম সারার ফাঁকে মনে পড়ছিল বছর 2 আগের কথা। আদির সাথে ওর দেখা হয়েছিল কলকাতার বইমেলাতে। আদি এবিপিতে মার্কেটিং ডিপার্টমেন্টে সদ্য ঢুকেছে তখন। টুয়া আর চিনি একসাথেই বইমেলায় গিয়েছিল। হঠাৎ করেই দেখা আদির সাথে। যদিও ছোট থেকে টুয়া আর আদি পরস্পরকে চিনত। দুজনেরই বাড়ি বর্ধমানের নতুন পল্লীতে হবার সুবাদে। তবে কখনো দরকার ছাড়া তেমন একটা কথা বলতো না টুয়া বা আদি। কিন্তু সেবারের বইমেলায় পরিচিত একজনকে পেয়ে বেশ ভালো লেগেছিল টুয়ার। তারপর থেকেই কথাবার্তার শুরু, ফোন নং আদান প্রদান। আদিদা থেকে যে কখন আদি হয়ে গেল টুয়া নিজেই হয়তো বলতে পারবে না ঠিক মতো। 1 বছর মতো প্রেম করার পরই 2 বাড়ির মতে এক গোধূলি লগ্নে 4 হাত এক করে দেন টুয়ার বাবা তপনবাবু। প্রথম যেদিন টুয়া বুঝতে পেরেছিল যে এই মানুষটাই হচ্ছে ওর জীবনের বহু কাঙ্ক্ষিত মানুষ, আদিকে জানানোর আগে চিনিকে বলেছিল কথাটা। চিনি প্রথমেই বলেছিল, প্রাইভেট চাকরি, কিন্তু পকেটের খবরটা নিয়ে বিয়ের কথা ভাবিস। সেই প্রথম চিনির কথায় খারাপ লাগে টুয়ার, কিন্তু বুঝতে দেয়নি ও। হেসে বলেছিল, শোন চিনি, টাকা পয়সা যেমন দরকার তেমনি মানসিক শান্তিটাও কিন্তু দরকার। আমার বিশেষ কোনো চাহিদা তো নেই, খুব ভালোবাসি আদিকে। টাকার পাহাড়ের উপর বসে যদি ভালোবাসাই না পাই, তাহলে সারা জীবন চলবো কি করে? চিনি হাসতে হাসতে বলেছিল, তুই গেছিস, সে যাক টুয়া, কিন্তু আদিকে ছাড়া দ্বিতীয় কাউকে নিজের স্বামী হিসেবে কখনো ভাবতেই পারিনিও। তাতে আদি যদি বেকারও হতো, অপেক্ষা করত টুয়া। রান্না করতে করতেই এইসবই ভাবছিল টুয়া। ঠিক তখনই ফোনটা আবার বেজে উঠল। ভাবনায় ছেদ পড়ল টুয়ার। চিনি ফোন করেছে। যতক্ষণ না ও খবরটা দিতে পারছে ততক্ষণ যেন নিশ্চিন্ত হতে পারছে না। গ্যাস অফ করে ফোনটা ধরল টুয়া। বল এবার। কি করছিলি? এই রান্না করছিলাম আর কি। তোরই হাল দেখে আমি আগেই অরণ্যকে বলে দিয়েছি, আমি কিন্তু প্রতিদিন রান্না বান্না করতে পারবো না। অরণ্য? হ্যাঁ, ওই যে উনি। বেশ খুশি হয়েই বলল চিনি। ও আচ্ছা আচ্ছা, তা কোথায় বাড়ি? ম্যাট্রিমনি থেকে যোগাযোগ নাকি? কি করে? বাড়ি তো কলকাতার গিরিশ পার্কে, বনেদি বাড়ি, বুঝলি। অরণ্য বাবা মায়ের একটাই ছেলে। কলকাতায় আবারও নিজের বাঘাযতীনে একটা ফ্ল্যাটও আছে।
অরণ্য ইনকাম ট্যাক্সের অফিসার, কিন্তু ওর পোস্টিং নয়ডাতে। বিয়ের পর আমাকে নয়ডাতেই থাকতে হবে, এই যা। ম্যাট্রিমনি থেকে যোগাযোগ, কাল দেখা করলাম। আমার প্রেমে পুরো হাবুডুবু খাচ্ছে। মারাও আর দেরি করতে চায় না। এই রবিবার ওদের বাড়ি গিয়ে ডেট ফাইনাল করেই আসবে। বাহ, এ তো দারুণ খবর। তুই খুশি তো? হ্যাঁ, খুশি তো বটেই। জানিস কাল দেখা করতে এসে কি দিয়েছে আমাকে? কি দিয়েছে? একটা তানিষ্কের কানের দুল। ভাব, আমি তো অবাক হয়ে গিয়েছি। বিয়ের আগেই যে এরকম দুল দেবে, সে বিয়ের পর কি কি দেবে আন্দাজ করতে পারিস? সত্যি তুই ভাগ্যবতী। তবে শুধু বেশি দামের উপহার সামগ্রী নিরিখে মানুষকে বিচার করিস না চিনি, সেটা বোকামি হবে। আরে শুধু এটা নয়, নয়ডায় আমাকে কিছু কাজ করতেও হবে না। কাজের লোক, রান্নার লোক সব আছে। শুধু বসে বসে অর্ডার ছাড়া কোনো কাজ নেই ওখানে। আমাকে বলেছে দরকার হলে আরও লোক যেন আমি রেখে দিই। তাই আর ওই সুপাত্রকে হাতছাড়া করতে চাই না, বুঝলি? আরও বেশ কিছুক্ষণ কথাবার্তার পর ফোনটা রেখে দিল টুয়া। এই নিয়ে প্রায় জনা করি তো হবেই যাদের সাথে চিনি দেখা করেছে। কথাও বলেছে অবশ্যই বিয়ের পাত্র হিসেবে। একদা ওর এক জায়গায় সম্পর্ক ছিল, তাও অনেক আগে। চিনির মুখে শুনেছেও, কিন্তু সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। আর তারপর থেকেই ওর বদ্ধমূল ধারণা জীবনে টাকাই প্রধান, ভালোবাসা দ্বিতীয় স্থানে। টাকা থাকলে সুখও কেনা যায়। প্রায় 4-5 বছর ধরে চিনির মা সুলগ্না দেবী চিনির জন্য পাত্র দেখেই যাচ্ছিলেন। কলেজে পড়াকালীন টুবা এসব দেখেছে। পাত্র যে পাচ্ছিলেন তা কিন্তু নয়, কিন্তু পকেটের জোরের কাছে কোনো পাত্রকেই সুপাত্র মনে হচ্ছিল না ওনার। এ ব্যাপারে চিনি আর সুলগ্না দেবী একেবারে একমত। চিনির দাদা বা বৌদি কেউই এই ব্যাপারটার মধ্যে ঢুকতে চায়নি। আর রইলেন করালিবাবু, চিনির বাবা। সদ্য রিটায়ারমেন্টের পর নিজের স্টাডি রুমের বাইরের জগৎ, বা বলা ভালো স্ত্রী এবং একমাত্র মেয়ের মতামতের ব্যাপারে উনিও যেন উদাসীন। সুতরাং ইনকাম ট্যাক্স অফিসার অরণ্য বসু কেমন পাত্র তা নিয়েও খুব একটা ভাবিত নন তিনি। ওনার মতে চিনি যদি সুখী হতে পারে তাহলে উনিও খুশি। যথাসময়ে 11ই নভেম্বর চিনির বিয়ে হয়ে গেল। টুয়া আদিও গিয়েছিল বিয়েতে। বিয়ের দিনে সোনার গয়নায় মুড়ে দেওয়া হয়েছিল চিনিকে। টুয়ার মনে হয়েছিল একটু বেশি যেন জবরজং লাগছে। মানে এত গয়না আর অতিরিক্ত মেকআপের জন্য চিনির আসল সৌন্দর্যটাই ঢাকা পড়ে গেছে। হাতে মান্তাসা, হাতপদ্ম, 4 গাছা চুড়ি, বালা, চূড়, মিনিকারি আংটি, আর গলায় একটা বিছে হার, গিনিহার, পলার নেকলেস, চোকার, বকুল হার, আরও বিভিন্ন রকমের হারের নকশা শোভা পাচ্ছিল চিনির গলায়, যেগুলো হয়তো টুয়া নাম পর্যন্ত জানে না। চিনির শ্বশুর মশাই একটা 7 ননি হার দিয়ে আশীর্বাদ করেছিলেন চিনিকে। টুয়া লক্ষ্য করেছিল চোখে মুখে যেন খুশি উপচে পড়ছে চিনির। যাই হোক, অগ্নিকে সাক্ষী করে 4 হাত এক হয়ে যায়। বিয়ের আজ 10 দিন হয়ে গেছে। অষ্টমঙ্গলা সেরে একটু দেরি না করে নতুন জীবনে নতুন শহরে কয়েকদিনের চেনা মানুষটার হাত ধরে পদার্পণ করল চিনি। নয়ডাতে এর আগে কখনোই আসেনিও। ফ্ল্যাটে ঢুকে চোখ জুড়িয়ে গেল চিনির। সর্বত্রই আধুনিকতার ছোঁয়া রয়েছে। বৈভব যেন উপচে পড়ছে ফ্ল্যাটের প্রতিটা আনাচে কানাচে। মনে মনে নিজের প্রতি আস্থা বেড়ে গেল চিনির। না, কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি ও। টাকা পয়সা কম থাকলে এত বিলাসিতা ওর অধরাই রয়ে যেত। টুয়াটা বড্ড বোকা। সারা জীবনে শুধু ভালোবাসা করেই মরল। আরে অর্থই হলো সব, এই কথাটাও এখনো বোঝেনি। আজ যদি ছাপোষা মধ্যবিত্ত বাড়ির ছেলের সাথে বিয়ে হতো, কত কিছু স্বপ্ন রয়ে যেত। সেখানে ভালোবাসা থাকলেও টাকার অভাবটা প্রতি মুহূর্তে খোঁচা দিত মনে। এই যে ফুল শয্যায় অরণ্য ওকে আইফোন 13 প্রো উপহার হিসেবে দেবে, তা তোর কল্পনার বাইরে ছিল। সেই জায়গায় টুয়ার ফুলশয্যার সময়ে আদিদা ওকে একটা পাতি সোনার আংটি দিয়েছিল। কে বেশি লাভবান তাহলে? হানিমুনটা এখনো বাকি। নিশ্চয়ই অরণ্য বিদেশে কোথাও প্ল্যান করে রেখেছে। বেশ খুশি খুশি হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরেটা দেখছিল ও। কিঙ্কিনি, আমি একটু আসছি। অরণ্য ডাকে বাস্তবে ফিরে এলো। আরে এই সময় কোথায় যাচ্ছ? সবে তো এলে। আমার একটু কাজ আছে। রান্নার মেয়েটিকে বলা আছে ওই বাজার করে আনবে। এলে বলে দিও কি কি রান্না করতে হবে। কিন্তু অরণ্য কথাটা শেষ করতে পারল না চিনি। তার আগে দরজাটা টেনে বেরিয়ে গেল অরণ্য। একটু খারাপই লাগলো ওর।
সবে বিয়ে করেছে। কোথায় ভেবেছিল একটু ভালোবাসার আদান প্রদান হবে, কিন্তু অরণ্য এত ব্যস্ততা দেখিয়ে চলে গেল। বিমর্ষ হয়ে মাকে ফোন করলো চিনি। হ্যালো মা, কি করছিলে? এই তো রে, কাজ করছিলাম কিছু। তোরা ফ্ল্যাটে পৌঁছে গেছিস? অরণ্য কোথায়? চিনি ভাবলো একবার পুরো ঘটনাটা খুলে বলবে। পর মুহূর্তেই মনে হলো না, হয়তো অরণ্য কোনো কাজে গেছে। ও বলল, অরণ্য একটু বেরিয়েছে, এক্ষুনি চলে আসবে। আচ্ছা, সাবধানে থাকিস চিনি, মন খারাপ হলেই ফোন করবি। টিং টং। ওই যে রান্নার মেয়েটি এলো মনে হয়। আমি এখন রাখছি মা। চিনি দরজা খুলে দেখল অল্প বয়সী একটা মেয়ে দাঁড়িয়ে, হাতে বাজারের ব্যাগ। চিনি বুঝল এই তাহলে রান্নার মেয়েটি। মেয়েটি খুব হাসি খুশি, বয়স খুব বেশি হলে 20 হবে। কথায় কথায় জানতে পারলো ওর নাম মায়া। এই বাড়িতে ওর মাই রান্না করে, আর যেদিন মা আসে না সেদিন ও আসে। সাথে এও বলল, দাদাবাবু কিন্তু খুব দুষ্টু জানো তো বৌদি। একটু কানে লাগলো কথাটা। দুষ্টু মানে? ও তুমি থাকলে বুঝতে পারবে। নাও এখন বলো কি রান্না করব। মায়াকে রান্নার মোটামুটি ফিরিস্তি দিয়ে চিনি ফ্রেশ হতে গেল। স্নান করে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে এসে দেখে মায়া এরই মধ্যে 2টো পদ রেঁধে ফেলেছে। মেয়েটি বেশ চটপটে, যেমন কথাবার্তায় তেমনি কাজে। চিনি আবার যার তার সাথে বেশিক্ষণ কথা বলতে পারে না। বিশেষ করে এই ক্লাসের লোকেদের সাথে একটু বেশি কথা বলেছ কি মাথায় উঠে যাবে, তাই যথাসম্ভব নাতেই উত্তর দিচ্ছে ও। কিন্তু মাথা থেকে মায়ার ওই কথাটা কিছুতেই বেরোচ্ছে না। দাদাবাবু কিন্তু খুব দুষ্টু। এই ক্লাসের একটা মেয়ে অরণ্যকে নিয়ে এরকম উক্তি করবে ভাবতেই পারেনি ও। মায়া নিজের কাজকর্ম সেরে বেরিয়ে গেল। কাজের যে বউটি সে আগামীকাল থেকে আসবে সেরকমই বলেছে অরণ্য। মায়া বেরোনোর পর ফাঁকা ফ্ল্যাটে এই প্রথম বড্ড একা লাগলো চিনির। ভাবলো খেয়ে উঠে টুয়াকে একবার ফোন করবে। 10-11 দিন কথাই হয়নি কোনো, কিন্তু তার আগে অরণ্যকে একবার ফোন করা দরকার। দুপুর প্রায় 1টা বাজতে চলল। কোথায় যে তড়িঘড়ি বেরোলো তখন বলেও গেল না। হয়তো অফিস গেছে, কিন্তু একবার ফোন তো করবে। নতুন আইফোনটা হাতে নিয়ে অরণ্যর নঙে রিং করলো, কিন্তু ফোনের ওপার থেকে যান্ত্রিক কণ্ঠস্বর শোনালো, আপনি যাকে ফোন করেছেন উনি এই মুহূর্তে অন্য কলে ব্যস্ত আছেন। একটু অপেক্ষা করলো চিনি। মিনিট 5 পর আবার চেষ্টা করলো। এবার রিং হচ্ছে, কিন্তু কেউ ধরল না। মনে মনে একটু বিরক্তই হলো। এত ব্যস্ত যে নতুন বউয়ের ফোনটা পর্যন্ত ধরতে পারছে না। কি করবে ভাবতে ভাবতেই টুং করে মেসেজ ঢুকলো ফোনে, আমি ব্যস্ত আছি, এভাবে যখন তখন ফোন করো না, পরে কথা হবে। হাতে ফোনটা নিয়ে হতবম্ব অবস্থায় দামি সোফায় বসে থাকলো চিনি। 2 চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো ওর। কি এমন করেছে ও? 2বার মাত্র ফোন করেছে, আর তাতেই এমন মেসেজ। দুপুরে আসবে কিনা জানার জন্যই তো ফোন করেছিল ও। যে অরণ্যর সাথে দেখা হয়েছিল, বিয়ে হয়েছে, আর এই নয়ডার অরণ্য যেন সম্পূর্ণ দুজন ভিন্ন মানুষ। রাত প্রায় 11টা। ওই মেসেজের পরেও সারাদিনে কম করে 50 বার ফোন করেছে চিনি। না অরণ্য আর কোনো মেসেজ করেছে, না ফোনটা ধরেছে বা ফোন করেছে। বেশিরভাগ সময় ফোন কেটে দিয়েছে অরণ্য। ঘর অন্ধকার করে শুধু ডিম লাইটটা জ্বেলেই বসে আছে চিনি। এর মাঝে সুলগ্না দেবী ফোন করেছিলেন একবার, জানতে চেয়েছিলেন অরণ্যর কথা। চিনি বলেছে অরণ্য ঘুমোচ্ছে। আর কি বা বলতো এরকম সময়? কেন এমন করছে অরণ্য সেটা না জানলে বাড়িতে জানানো ঠিক হবে না। শুধু শুধু চিন্তা করবে। সে সকালে জলখাবারের পর আর কিচ্ছু খায়নি চিনি। গলা দিয়ে খাবার নামছে না ওর। নতুন সংসার এটা, কিন্তু যে মানুষটার সাথে সংসার করার জন্য এক পাহাড় স্বপ্ন নিয়ে এসেছে চিনি, সে যেন কেমন অধরা। 11:15 নাগাদ সদর দরজায় শব্দ হলো। দৌড়ে গিয়ে দরজা খুলল চিনি। কি ব্যাপার তোমার? কোথায় ছিলে সারাদিন? কিন্তু যাকে বলছে সে যে এই দুনিয়ায় নেই তা বুঝতে একটু সময় লেগেছিল ওর। মদের গন্ধে গা গুলিয়ে উঠল চিনির। তুমি ড্রিঙ্ক করেছো? বেশ করেছি। তোর পয়সায় খাইনি, সর। অরণ্যর মুখে এই প্রকার তুই তোকারি শুনে খানিক থমকে গেল চিনি। ও দেখতে পেল দেওয়ালে ধাক্কা খেয়ে পা টলতে টলতে শোবার ঘরের দিকে যাচ্ছে অরণ্য। হতভম্ব অবস্থায় একা ড্রয়িং রুমে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে রইল চিনি। টুয়ার 2-3 দিন থেকে চিনির কথা বড্ড মনে পড়ছে। চিনি এখন নয়ডাতে আছে, সেটা টুয়া জানে। যেদিন নয়ডা যাবার কথা ছিল এয়ারপোর্টে বসে চিনি মেসেজ করেছিল টুয়াকে,
কিন্তু বিয়ের আজ প্রায় 2 সপ্তাহের বেশি হয়ে গেল, কথা হয়নি একবারও চিনির সাথে। মাঝে একদিন টুয়া অবশ্য ফোন করেছিল চিনিকে, কিন্তু চিনি ফোন ধরেনি। বিয়ের পর ব্যস্ত আছে ভেবে টুয়াও আর চিনিকে বিরক্ত করেনি। তবে একদম বেপাত্তা হয়ে যাওয়ায় একটু খারাপই লাগলো টুয়ার। হয়তো হানিমুন প্ল্যান চলছে। নিজের মনেই বলল টুয়া, যাক আরও কয়েকদিন অপেক্ষা করে দেখবে না হয়। নিজের কাজ করতে করতে এই সবই ভাবছিল টুয়া। সেদিনের সেই ঘটনার পর চিনি খুব কমই কথা বলছে অরণ্যর সাথে। আজ প্রায় 5 দিন হয়ে গেল। অরণ্য কিন্তু নিজে থেকে তেমন একটা কথাও বলতে আসেনি। শুধু রাতে কামতাড়িত হয়ে ঘনিষ্ঠ হবার কথা ভোলে না। সে যতই চিনির মন খারাপ থাকুক বা না থাকুক, কিছুই যেন এসে যায় না তার। একটু বেশি ভাবলে শিন। সব থেকে বড় কথা করে অনুশোচনা বোধ নেই লোকটার। অনেক সকালে আজ চিনির ঘুম ভেঙে গেছে। পাশে অরণ্যর দিকে তাকিয়ে দেখলো অকাতরে ঘুমোচ্ছে এখনো। ধীর পায়ে বিছানা থেকে নামলো চিনি। নিজের জন্য 1 কাপ কফি নিয়ে ব্যালকনির দোলনায় এসে বসলো। সদ্য বিয়ে হয়েছে ওর, কিন্তু এতটা আবেগহীন লোক যে হতে পারে তা যেন স্বপ্নেও ভাবেনি চিনি। এই কয়েকদিনে একটা কথা চিনি ভালোই বুঝে গেছে, অরণ্য হলো প্রচণ্ড রকমের মাদকাসক্ত। প্রায় প্রতিদিনই বেশি রাতে টলতে টলতে ঘরে ফেরাই যেন ওর নিয়ম। চিনির বাড়িতে কেউই এমন নয়। মাঝে 2-1 খুব ঠান্ডা স্বরে চিনি বলেওছে, এত ড্রিঙ্ক করো কেন তুমি? এত নেশা করা তো ভালো না। তাতে অরণ্য বেশ রাগত স্বরেই জবাব দিয়েছে, আমার জীবন আমার ইচ্ছে মতো চালাবো। চিনি খানিক চুপ থেকে আবার বলেছিল, বিয়ের আগে এসব আমাকে জানানো উচিত ছিল তোমার। তখন তো তোমাকে দেখে মনেও হয়নি যে তুমি এমন। অরণ্য এই কথার আর কোনো জবাব দেয়নি। নিজের নতুন জীবনের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে একটু অন্যমনস্কই হয়ে গেছিল চিনি। পিছে হাতের স্পর্শে চমক ভাঙল ওর। তাকিয়ে দেখলো অরণ্য ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসেছে। কি ভাবছিলে এত মন দিয়ে? কিছু না। কিছুটা চাপা কষ্ট থেকে ছোট্ট জবাব দিল চিনি, সেদিনের জন্য সরি। আসলে এই একটা ব্যাপারে আমাকে কেউ কিছু বলুক আমি পছন্দ করি না, কিন্তু তোমার আমাকে এ ব্যাপারে জানানো উচিত ছিল অরণ্য। আজ আমার যদি কোনো রকম নেশা থাকতো তুমি মেনে নিতে পারতে। মেনে নিতে? ইনকাম ট্যাক্সের অফিসার আমি, মানুষ চিনতে খুব একটা ভুল হয় না আমার। তোমায় প্রথম থেকে সত্যি খুব ভালো লেগেছিল আমার, কিন্তু প্রথম যেদিন আমাদের দেখা করার কথা ছিল তার আগের দিন তুমি আমাকে বারবার এ কথা ও কথায় বোঝাচ্ছিলে আমি যেন তোমার জন্য দামি কোনো গিফট নিয়ে যাই। তুমি সোনা পছন্দ করো নাকি হিরে সেটাও বলেছিলে। দেখো আমার টাকার অভাব নেই, তাই তানিষ্কের কানের দুল কেনাটা আমার কাছে আহামরি কিছু নয়। বিয়ের ডেট ফাইনাল হবার পরপরই শোনাচ্ছিলে তোমার বরাবর ইচ্ছে ছিল ফুলসজ্জায় তোমার বর যেন তোমাকে আইফোন গিফট করে। আমি তাই দিয়েছি তোমাকে। একবারের জন্য তুমি জানতে চেয়েছো আমার কি ভালো লাগে বা আমি কি পছন্দ করি। টাকাটা তুমি খুব ভালো চেনো কিঙ্কিনি। আমি সেদিনই বুঝেছিলাম ভালোবেসে নয়, আমার টাকা পয়সা বা আমার বনে দিয়ে আনা দেখে তুমি বিয়ে করতে চাইছো। আর তাই যাবতীয় দামি উপহার গয়না সব রকম বিলাসিতা তুমি পাবে, কিন্তু এর থেকে আমার কাছে বেশি কিছু আশা করো না। চিনি স্তব্ধ হয়ে গেল অরণ্যর প্রতিটা কথা শুনে। কথাগুলো যেন কানে বেজেই চলেছে। অরণ্য ভুল কিছু বলেনি। সত্যি চিনি অরণ্যর টাকা পয়সা বাড়ি গাড়ি দেখে বিলাসবহুল জীবন যাপনের ইচ্ছে দমিয়ে রাখতে পারিনি, কিন্তু অরণ্য যে এগুলো আগেই বুঝতে পেরেছিল সেটা ভাবতে পারিনি চিনি। কিন্তু সব বুঝেও অরণ্য ওকেই কেন বিয়ে করার সিদ্ধান্ত নিল সেটা মাথায় ঢুকছিল না চিনির। খুব বেশি দিন অপেক্ষা করতে হলো না চিনিকে তার মনের মধ্যেকার প্রশ্নের সদুত্তর পেতে। সেদিন আবার মায়া এসেছে তার মায়ের অবর্তমানে রান্না সামলাতে। রবিবার বলে অরণ্য বাড়ি ছিল। মায়াকে কি কি রান্না হবে বুঝিয়ে চিনি বাথটবে গা এলিয়ে দিল। হঠাৎই টুকরো হাসি ঠাট্টার আওয়াজ কানে আসতেই সজাগ হলো চিনি। কোনো রকমে গায়ে বাথরোব চাপিয়েই কৌতূহলী হয়ে অতি সন্তর্পণে রান্নাঘরের দিকে চোখ রাখল চিনি। কিন্তু যা দেখল তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না ও। দেখল অরণ্য মায়ার একদম গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। চাপা গলায় বলছে, তুই এই লাল ব্রেসিয়ারটা পরে এলেই আমি সব ভুলে যাই। কত সাইজের পরেছিস রে? আগেরবার আমি যে 32 সাইজের লাল ব্রা কিনে দিলাম এটা তো সেটা নয়। মায়া উত্তর দেবে কি, খিলখিল করে হেসে উঠল। তারপরে চোখ বড় বড় করে বলল, দাদাবাবু তুমি না খুব অসভ্য। এভাবে দেখছো, জিজ্ঞেস করছো, আমার বুঝি লজ্জা করে না? এখন কিন্তু তুমি একা নও,
বৌদি যদি এসব শুনতে পায়, ঘরে এখন নতুন বউ আছে তোমার, আমাকে তো অনেক খেয়েছো, এবার নিজের বউকেও খাও একটু। তোর বৌদি এখন স্নানে গেছে, চট করে বেরোবে না, আর তুই হলি কচি ডাব, খেলেও বারবার খেতে ইচ্ছে করে। চিনি দেখলো কথার ফাঁকে অরণ্যর একটা হাত মায়ার কোমর জড়িয়ে ধরেছে, আর একটা হাত চুড়িদারের ভেতর দিয়ে মায়ের বুকে ঘুরে বেড়াচ্ছে। দুজনের এহেন হাসি ঠাট্টায় আর অরণ্যর এইরূপ আচরণে চিনি ওখানে আর দাঁড়িয়ে থাকতে পারল না। ওর সব ভাষা লোপ পেয়েছে যেন। ওর মনে হলো পায়ের তলায় আর মাটি নেই, মেরুদণ্ডটা কেউ যেন ভেঙে দিয়েছে। তাড়াতাড়ি বাথরুমে দরজা বন্ধ করে শাওয়ার চালিয়ে দিল ও। শাওয়ারের জল আর চিনির চোখের জল মিলেমিশে একাকার হয়ে গেল। অরণ্যর সাথে সেদিনের পর কথা বলতে আর কোনো রকম প্রবৃত্তি হয়নি। মনে মনে ঠিক করেছে চিনি, এর বদলা ওকে নিতেই হবে। হ্যাঁ, সম্পর্ক ভেঙে বেরিয়ে যেতেই পারত, কিন্তু তাতে এই বিলাসিতা আবার হাতছাড়া হয়ে যাবে। এই কারণে অরণ্যকেও কিচ্ছু বলেনি এই প্রসঙ্গে। তাছাড়া এত যেখানে খরচ করে বিয়ে দিল চিনির বাবা, সেখানে ফিরে গেলে লোক হাসবে। তার থেকে আবার আগের মতো অনেক ছেলেদের সাথে কথা বলবে, দরকার হলে দেখা করবে, এটাই মনে মনে ঠিক করে নিল চিনি। ভাইরাল ফিভারের বাহানা দিয়ে 2-3 দিন ধরে আলাদা ঘরে শোয়ে এখন চিনি। অরণ্য 2-1 বার ডাক্তার দেখানোর কথা বললেও সাথে করে নিয়ে যাবার প্রয়োজন অনুভব করেনি। অনেকদিন পর আজ ফেসবুকটা খুলল চিনি। ফ্রেন্ড রিকোয়েস্ট প্রায় 40টা মতো পেন্ডিং অবস্থাতেই রয়েছে। সুজিত দাস বলে একটা ছেলে রিকোয়েস্ট পাঠিয়েছে, কিন্তু কোনো মিউচুয়াল ফ্রেন্ড ওর চোখে পড়ল না। প্রতিশোধের জেরেই হোক বা অন্য কিছু, চিনি বাকি 39টা রিকোয়েস্ট অ্যাকসেপ্টের পর এই সুজিত দাসকেও অ্যাকসেপ্ট করে নিল। প্রায় সাথে সাথে টিং করে মেসেজ নোটিফিকেশন এলো চিনির ফোনে। হাই, ভার্চুয়াল ফ্রেন্ড দুনিয়ায় আপনাকে স্বাগত। হ্যালো, ছোট্ট জবাব দিল চিনি। স্বর্গের অপ্সরার সাথে আমার আগে কখনো আলাপ হয়নি, মনে হয় আজ আমার দিনটা ভালো যাবে। কে স্বর্গের অপ্সরা যে আমার সাথে এই মুহূর্তে কথা বলছে? মুচকি হাসল চিনি। একে দিয়েই কার্য উদ্ধার করবে ও, যেখানে থাকুক না কেন ডেকে পাঠাবে নয়ডাতে। অরণ্য যদি এমন নোংরা চরিত্রের হতে পারে, তার উপযুক্ত জবাব চিনিও ওভাবেই দেবে। ধীরে ধীরে কথাবার্তা এগোতে থাকে সুজিত আর চিনির মধ্যে। বেশ কিছুদিনের মধ্যেই একটা ভালো লাগা তৈরি হয়ে যায় চিনির। এটা যে শুধু বন্ধুত্ব নয় তা হয়তো চিনি বুঝতে পারে। সুজিতের মিষ্টি কথা বলা, মাঝে মাঝে হাসি ঠাট্টার মাঝে চিনি আবার নতুনভাবে বাঁচতে শুরু করেছে। একদিকে নির্লিপ্ত বিবাহিত জীবন, অপরদিকে অনাস্থায় ভরা ভার্চুয়াল জীবন, দুই নিয়ে চিনি ভালোই আছে। সকালে ঘুম থেকে ওঠা আর রাতে ঘুমোতে যাওয়ার মাঝে চিনি প্রায় বেশিরভাগ সময়টাই সুজিতের সাথে কথা বলতে ব্যস্ত থাকে। অরণ্যর যে চিনির এই পাল্টে যাওয়া চোখে পড়েনি তা নয়, কিন্তু নিজের স্বার্থ সিদ্ধির জন্য সেও কিছুই বলে না। টুয়ার সাথে এর মাঝে চিনির কথা হয়েছে একবার। সুজিতের ব্যাপারে টুয়াকে কিছুই বলেনি, কারণ বললেই টুয়া হয়তো জ্ঞান দিত। এখন কারও জ্ঞান নিতেই আর ভালো লাগে না চিনির। সুজিত ছাড়া ও কোনোভাবেই থাকতে পারবে না, এটা চিনি বুঝে গেছে। সুজিত দিল্লিতে একাই থাকে, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, আসল বাড়ি দক্ষিণ কলকাতায়। সুজিত বারবার দেখা করার কথা বললেও চিনি সঠিক সময় বের করে উঠতে পারে না। তবে খুব বেশি দেরি করতে চায় না চিনি বা সুজিত। ঠিক হলো আগামী মঙ্গলবার দেখা করবে চিনি সুজিতের সাথে। সেই মতো সুজিত একটা হোটেলে রুম বুক করেও রাখল। সোমবার অরণ্যকে চিনি বলল, আগামীকাল আমি একটু বেরোবো, আমার এক বান্ধবীর এখানেই বিয়ে হয়েছে, তার বাড়ি দেখা করতে যাব। অরণ্য কোনো রকম উৎসাহ না দেখিয়ে বলল, বেশ। চিনি ভাবল অরণ্য যত কম প্রশ্ন করে ততই ভালো। যথাসময়ে চিনি আকাশি রঙের পাতলা শিফনের শাড়ি আর স্লিভলেস কালো ব্লাউজ পরে নির্ধারিত হোটেলে চলে এলো। তাকে দেখে বোঝার উপায় নেই যে সে বিবাহিত। বিবাহের কোনো রকম সূত্র সে একেবারেই রাখেনি। হোটেলের ঘরে দরজা বন্ধের অপেক্ষা শুধু। দুদণ্ড সময় নষ্ট না করে দুটো শরীর মিলিত হলো, যেন দুজনেই বহুকাল উপসী। কিন্তু চিনির অজান্তে সুজিত যে নিজের ফোনের ভিডিও অন রেখেছে তা হয়তো চিনি ভাবেনি। তাদের ঘনিষ্ঠ অবস্থার সম্পূর্ণ ভিডিও রেকর্ড হলো তাতে। অরণ্যর ব্যবহারের বদলা নিতে গিয়ে চিনি যে নিজেই ফেঁসে যাবে এটা হয়তো ও কখনো স্বপ্নেও ভাবেনি। অপরদিকে চিনি বেরোনোর সাথে সাথেই
অরণ্য ফোন করে মায়াকে ডাকে, বলে একটু আসিস, দরকার আছে। মায়াও চলে আসে। একটা টাইট নীল চুড়িদার, যার গলাটা অনেকটাই কাটা, শরীরের প্রতিটা খাজ বোঝা যাচ্ছে। মায়া ফ্ল্যাটে ঢুকতেই জাপটে ধরে অরণ্য। একটু ভয়ে পেয়েই মায়া বলে ওঠে, ছাড়ো দাদাবাবু, বৌদি দেখে ফেলবে। তোর বৌদি আজ ঘরে নেই, বান্ধবীর বাড়ি গেছে। ও, এই জন্যই এত সাহস বেড়েছে তোমার? খিলখিল করে হেসে ওঠে মায়া। ততক্ষণে অরণ্য বিবস্ত্র করে দিয়েছে মায়াকে। প্রায় আধ ঘন্টার অতিক্রিয়ার পর মায়াকে ক্ষান্ত করল অরণ্য। মায়ার তখন দেহ মনে আলাদাই এক প্রশান্তি। ভেবেছিল আধুনিকা শিক্ষিতা মেয়ের সাথে তার দাদাবাবুর বিয়ের পর হয়তো ওকে ভুলেই যাবে, কিন্তু বাস্তবে তা হয়নি দেখে খুব খুশিও। প্রায় 1-1.5 মাস পর এমন সুযোগে মায়া প্রচণ্ডই খুশি। অরণ্যর জিম করা সুঠাম চেহারা দেখলেই মায়ার শরীরে কেমন যেন জোয়ার আসে। জামা কাপড় নিয়ে মায়া উঠে এলো অরণ্যর পাশ থেকে। চিনি সন্ধে নাগাদ ঘরে ফিরলে দেখে অরণ্য টিভিতে খেলা দেখছে। বিনা বাক্য ব্যয়ে চিনির নিজের ঘরে চলে গেল। রাতে খেতে বসেও বিশেষ কোনো কথাই হলো না। কেউই জানল না অপরজনের অনুপস্থিতিতে কি ঘটল তার জীবনে। বিধাতা মনে হয় এরূপ অবস্থা দেখে নিঃশব্দে হেসেছিলেন। রাতে শোয়ার পর চিনি দেখে সুজিতকে কিছু একটা ভিডিও পাঠিয়েছে। চিনি উৎসাহ নিয়ে ভিডিও দেখতে বসল। ভিডিওতে দুজন নারী পুরুষ রমণে লিপ্ত। আরে, এটা তো নিজেই। আর সাথের ছেলেটা সুজিত। অজানা আশঙ্কায় হাত পা ঠান্ডা হয়ে এলো চিনির। সাথে সাথে ফোন করলো সুজিতকে, কিন্তু তার ফোন সুইচড অফ। অন্য একটা নম্বর থেকে প্রায় সাথে সাথে মেসেজ আসে চিনির ফোনে, 2 দিনের মধ্যে যদি 50,000 টাকা না পাঠাও, এই ভিডিওটা তোমার বর এবং বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেব। চিনি বুঝে উঠতে পারে না কি করণীয় তার। এত অল্প সময় এতগুলো টাকা জোগাড় করা তার পক্ষে সম্ভব নয়। কিন্তু যদি সত্যি ভিডিওটা তার বাড়ির ঠিকানায় পাঠানো হয়, ও লজ্জায় অপমানে মরে যাবে। এই মুহূর্তে চিনির একটাই কথা মাথায় আসছিল, খুব ভুল করেছে ও। অরণ্যকে যেখানে সৎ পথে ভালোবেসে আনা উচিত ছিল, সেখানেও নিজেই এইরূপ নোংরা পথ বেছে নিয়েছে। সুজিত যে একটা ভদ্রতার মুখোশধারী শয়তান, তা চিনি একবারের জন্য বোঝেনি। চিনির নিজের অ্যাকাউন্টে যে টাকা আছে, সেখান থেকে 30,000 টাকা তুলে দিয়ে এসেছে সুজিতকে। না, সুজিত এবার আর একা আসেনি, সাথে আরও একজনকে নিয়ে এসেছিল। চিনি অনেক কাকুতি মিনতি করে দিন মাস খানেক সময় চেয়ে নিয়েছে, কিন্তু মনে মনে ঠিক করেছে আর না, যা হবার হবে। এভাবেও মুখ বুজে সবটা মেনে নেবে না। কাউকে পুরো ব্যাপারটা খুলে বলা দরকার, কিন্তু কাকে বলবেও? মায়ার মা হঠাৎ এসে জানালো তার মেয়ের শরীরটা ভালো যাচ্ছে না, আজ তাই ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। চিনি কিছুটা অনিচ্ছা সহকারেও জিজ্ঞেস করলো, কি হয়েছে ওর? উত্তরে জানালো, মায়া নাকি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে, গা গুলোচ্ছে, কিছুই খেতে পারছে না। অরণ্য এই সময় অফিসে আছে। চিনি নিজেই সেদিনের জন্য ছুটি দিয়ে দিল, কিন্তু আসল ঘটনাটা জানা গেল 2 দিন পর। সকাল সকাল মায়ার মা, বাবা, ওদের বস্তির আরও কয়েকজন লোক মায়াকে নিয়ে অরণ্যর ফ্ল্যাটে এসে উপস্থিত। কেউ কেউ তো ওখানে চিৎকার করে বলতে লাগলো, কোথায় শালা হারামিটা, বেরিয়ে আয়, বাচ্চা মেয়েকে পেয়ে নোংরামি করা না। চিনি আর অরণ্য দুজনেই ঘর থেকে বেরিয়ে ওদের মুখোমুখি হতে প্রায় প্রত্যেকেই অরণ্যকে মারতে উদ্যত হয়। কেউ তো আবার এও বলে থানায় বেঁধে নিয়ে যাবার জন্য। শেষে অবস্থা বেগতিক দেখে চিনি বলে ওঠে, আপনারা প্লিজ একটু থামবেন, কি হয়েছে আমাকে একটু বলবেন কেউ? দলের মধ্যেকারই কেউ একজন বলে ওঠে, কি আর হবে, বড়লোকের বাড়ি জানোয়ার একটা আমাদের মেয়ের সাথে নোংরামি করেছে, এই জন্য ওর পেটে বাচ্চা চলে এসেছে। এখন এবার কি হবে? কুমারী মেয়ে মা হলে পরে বিয়ে দিতে পারবো আমরা? চিনির মনে হলো এই মুহূর্তে ওর কানে কেউ যেন গরম সীসা ঢেলে দিচ্ছে। অরণ্য মায়ার সাথে, ছি ছি ছি। কিন্তু চিনি নিজেও তো একই ভুল করেছে প্রায়। হতে পারে কয়েকদিনের পরিচয় সুজিতকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু সম্পর্কটা তো অবৈধ। এক অদ্ভুত টানাপোড়েন চলতে লাগলো মনে। ওর কানে এলো মায়ার বাবা এবার বলছে, এই পাপ আমরা রাখতে চাই না, কিন্তু এই কুকর্মের জন্য টাকা চাই আমাদের, তাহলে আমরা আর কখনোই মুখ খুলব না। চিনি এইটুকু বুঝলো যে এরা টাকায় বশ। আর চোখে অরণ্যর দিকে তাকিয়ে দেখল
অরণ্য সোফাতে মাথা নিচু করে পাথরের মতো বসে রয়েছে। চিনি দেখল আশেপাশের ফ্ল্যাট থেকে অনেক লোক ইতিমধ্যে উকিঝুঁকি দিতে শুরু করেছে। ও কোনো রকমে বলল, আপনারা সবাই যান, যত টাকা চান আমি দেব। আমি জানি যে কাজ মায়ার সাথে করা হয়েছে তা অতি জঘন্য, টাকা দিয়ে এর মাপকাঠি যাচাই করা যাবে না, কিন্তু তাও টাকার কথা বললে হয়তো সকলে একটু আশার মুখ দেখে, বিশেষত গরিব মানুষেরা। যেখানে নিজের মেয়ের এই অবস্থা সেখানে লোক জানাজানি হলে মুশকিল। মায়ার বাবাকে সময় মতো 1 লাখ টাকা দিয়ে দেওয়া হলো। ওই ফ্ল্যাটে অরণ্য আর চিনি এখন থাকে না। অরণ্য এই ঘটনার জন্য একেবারে চুপ হয়ে গেছে। চিনি কোনো কথা বলেনি। অরণ্য চিনির কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ। এত কিছুর পরেও চিনি ছেড়ে চলে যায়নি। অরণ্য হয়তো ভুলই বুঝেছিল চিনিকে। চিনি শুধু টাকা পয়সা দেখে নিশ্চয়ই ভালোবাসেনি, কিন্তু দুজনে এক ছাদের তলায় থেকেও কোনো কথা বলে না। আসলে বলতেই তো পারে না। অরণ্য মাঝে মাঝে টুকিটাকি কাজে সাহায্য করে চিনিকে। সেদিন চিনি সন্ধেবেলা খুব সুন্দর করে সাজলো। মাথায় বেলি ফুলের মালা, একটা সাদা শাড়ি, কপালে একটা টিপ, কানে ঝুমকো, মাথায় সিঁদুর, হাতে শাখা পলা আর 2 গাছা সোনার চুড়ি। এই ফ্ল্যাটটা আগের ফ্ল্যাটের তুলনায় ছোট। অনেক মোমবাতি জ্বালিয়ে রাখলো অরণ্যর অফিস থেকে ফেরার আগে। অরণ্য অফিস থেকে ফিরে এসে দেখল চারিদিকে মোমবাতির আলোয় আলোকিত। মিউজিক প্লেয়ারে খুব হালকা কিছু গান চলছে, তার মধ্যে চিনি বসে আছে। অরণ্য ঢুকতেই ছুটে এসে জড়িয়ে ধরল চিনি। ঘটনার আকস্মিকতায় অরণ্য একটু ঘাবড়ে গেছে। মায়ার ঘটনার পর ও ভেবেছিল চিনি হয়তো খুব বাজেভাবে কথা বলবে, ডিভোর্স ফাইল করবে, বাড়ির লোককে জানাবে, কিন্তু এটা কখনোই ভাবেনি। অরণ্যর ইতস্তত হলো মনের মধ্যে। চিনি এবার ওকে ছেড়ে দিয়ে বলল, তোমাকে একটা কথা বলার দরকার অরণ্য। হ্যাঁ বলো। তোমার এই কুকর্ম আমি মন থেকে না মারলেও নিজের স্বার্থেই ক্ষমা করে দিয়েছি। মানে? চিনি সুজিত সম্পর্কে বিস্তারিত ঘটনা অরণ্যকে বলল। সব শুনে অরণ্য চুপ হয়ে যায়। তার অগোচরে তার স্ত্রী যে এমন একটা কাজ করবে তা ভাবতে পারেনি অরণ্য বসু। চিনি তখনও বলে চলেছে, আমরা দুজনেই সমানভাবে অপরাধী। তুমি যে মায়ের প্রতি দুর্বল তা আমি বুঝেছিলাম। কিছুটা প্রতিশোধের জেরেই তোমাকে বোঝাতে গিয়ে এমন জায়গায় ফেঁসে গিয়েছি আমি। এবার তুমি বলো, কি করব এখন আমরা? এই প্রথম অনেকদিন পর অরণ্য মুখ খুলল। আমি জীবনে খুব ভুল করেছি, তোমার সাথেও অনেক অন্যায় করেছি। আমাকে ক্ষমা করো তার জন্য। তুমিও যা করেছো সেটা হয়তো আমাকে শাস্তি দেবার জন্যই, কিন্তু আমার কৃতকর্মের কাছে এই দোষ অনেক ছোট। কিঙ্কিনি, আমরা আবার নতুন করে সবটা শুরু করতে পারি না? একটা সুযোগ দেবে আমাকে? কথা দিচ্ছি, ভালোবাসার আর খামতি রাখবো না কোনো। আর ওই সুজিত যাতে তোমাকে কোনোভাবে আর বিরক্ত করতে না পারে সে গ্যারান্টি আমি দিচ্ছি। একটাবার বিশ্বাস করতে পারবে আমাকে? একটা সুযোগ দাও। চিনির 2 চোখ তখন জলে টইটুম্বুর। অরণ্য 2 হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে তার দিকে। দৌড়ে গেল চিনি। অরণ্য কপালে একটা চুম্বন এঁকে দিল। এই চুম্বনে কোনো কাম নেই, আছে এক ভরসা, বিশ্বাস। আমাকেও এত বড় সুযোগ দেবার জন্য কৃতজ্ঞ আমি। 2টো হৃদয় আজ সত্যি ভালোবাসার ছোঁয়া পেল। চিনি বুঝল টাকা আগে নয়, ভালোবাসাই প্রধান জীবনে বেঁচে থাকার জন্য। টুয়া একদম সত্যি কথা বলে। অরণ্য চিনির কানের কাছে মুখটা এনে ফিসফিস করে বলল, হানিমুনটা বাকি রয়েছে যে। কোথায় যেতে চাও? না, বিদেশ নয়, দার্জিলিং। ছোট্ট করে হেসে উত্তর দিল চিনি। টাকা পয়সা মানুষের জীবনে চলার পথে দরকার ঠিকই, কিন্তু টাকা পয়সা আসল সুখ নয়। সঠিক ভালোবাসা না পেলে জীবনে অনেক কিছুই অধরা থেকে যায়। এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।